বাংলাদেশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা কিন্তু নতুন না। গতকাল ঢাকার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান F7BGI বিধ্বস্ত হওয়া সহ গত 15 বছরে দেশের সামরিক প্রশিক্ষণ বিমানের 9 নম্বর দুর্ঘটনা এটা। তবে ইউনিক ব্যাপার, এবারই প্রথম এত বেশি বেসামরিক সাধারণ মানুষ মারা গেল রাজধানী ঢাকার এতটা ভিতরে দুর্ঘটনাটা হইল, বিশেষত এতগুলা শিশু মারা গেল। দ্য স্ট্রিটস অফ হেভেন আর too crowded with angels tonight। আমার রাগটা হয় এমন পরিস্থিতিতেও অনেক রাজনৈতিক দলের নেতারা উদ্ধার কাজ চলতেছে এমন জায়গাতে যাও ভিড় করেন যেখানে 1 মিনিট দেরি হওয়া মানে আরো 20 জন মানুষের প্রাণ চলে যাওয়া। সেইখানে এইরকম কাজ কতটা শোভনীয়। এমন পরিস্থিতিতে আমরা পাইলটদের বীরত্ব নিয়ে ফেসবুকে অনেক পোস্ট দেই, কিন্তু কেন তাকে এমন বাজে আর ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যে জীবন দিতে হইল, এই প্রশ্নটা আমরা করি না। এই 2025 সালে এসেও বাংলাদেশ কেন মান্ধাতা আমলের ফাইটার প্লেন ব্যবহার করে? কেন বিমানবন্দরের রানওয়ের 2.5 মাইলের ভিতরে এতটা ঘনবসতিপূর্ণ এলাকা গড়ে উঠলো যে রেডিয়াসের ভিতরেই মাইলস্টোন কলেজের ক্যাম্পাসটাও পড়ে, যেমনটা আপনারা এখন ম্যাপে দেখতেছেন? এই সবগুলো ব্যাপার নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথম একটা খটকা পরিষ্কার করি, এই বিমানটা আসলেই একটা প্রশিক্ষণ বিমান ছিল নাকি পুরো দস্তুর আসল একটা যুদ্ধ বিমান ছিল, এইটা নিয়ে অনেকের কনফিউশন আছে। বিমানটার মডেল ছিল F7BGI। এইটা বেলা 1:06 মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়ন করে। যুদ্ধ বিমান চালাইছেন এইরকম অভিজ্ঞতা আছে এমন অবসরপ্রাপ্ত 2 জন বিমান কর্মকর্তা প্রথম আলোকে জানাইছেন, যেই বিমানটা বিধ্বস্ত হয়েছে সেইটা দিয়ে প্রশিক্ষণের পর, আবারও বলি প্রশিক্ষণের পর, পাইলটদের মূল যুদ্ধ বিমান চালাইতে দেওয়া হয়। অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী কি বলতেছে এইটা শোনেন। না, এটা প্রশিক্ষণ তো নয়, এটা আমাদের মেইন ফাইটার, এটা পিওর ফাইটার, সিঙ্গেল সিট ফাইটার ভার্সন। তার মানে বুঝতেছেন এইটা কিন্তু প্রশিক্ষণের জন্য কোনো খেলনা যুদ্ধ বিমান না। বাংলাদেশ যদি আসলেই এখন কোনো একটা দেশের সাথে লড়াইয়ে জড়ায়, খুব বড় রকমের সম্ভাবনা আছে কোনো না কোনো পাইলট এই F7BGI বিমানটা নিয়েই লড়াই করতে যাবে আকাশে ভয়ঙ্কর সব শত্রুর সাথে। তাইলে বাংলাদেশের সেই লড়াইয়ে জেতার সম্ভাবনা কতটুকু একবার চিন্তা করেন তো। আবারও খেয়াল করেন, এইটা কিন্তু এয়ার ইন্ডিয়ার বোয়িং এর মতন সাধারণ কোনো যাত্রীবাহী বিমান না, এইটা একটা ফাইটার জেট। ফাইটার জেটকে আকাশে উঠতে হবে, শত্রুর মোকাবেলা করতে হবে, এরপর আবার নিরাপদে মাটিতে ফেরত আসতে হবে। এর উপরে শত্রু বিমানের কত কত হামলা হবে। এর মধ্যে ফাইট করার আগেই যদি যান্ত্রিক গোলযোগের কারণে ফাইটার জেটটা ধ্বংস হয়, সেই দেশের বিমান বাহিনীর ফাইট করার সক্ষমতা কতটা এইটা নিয়ে আমাদের ভাবতে হবে। সেই দেশের পাইলটদের বিমানে ওড়ার পরে জীবনের ঝুঁকি কতটা বেশি এইটা নিয়ে আমাদের ভাবতে হবে। এইটা তো গেল 1 নাম্বার পয়েন্ট। F7BGI কিন্তু চাইনিজদের বানানো ফাইটার জেট, যেটা মডেল করা হয়েছে সোভিয়েত আমলের MiG-21 বিমানের আদলে। এই MiG-21 এতটাই পুরাতন যে একে আন্তর্জাতিকভাবে ডাকা হয় গ্র্যান্ডপা ফাইটার জেট হিসেবে, মানে এতই পুরাতন আমলে যে দাদুর বয়সী। F7BGI চীনে পরিচিত চেংদু J7 হিসাবে। যদিও F7 সিরিজের প্রোডাকশন বন্ধ হয়ে যায় 2013 সালের মে মাসে, বাংলাদেশ, পাকিস্তান, মিশর সহ আরো কিছু দেশ এই বিমানগুলা ব্যবহার করা চালু রাখে। বুঝা গেলেন এই ফাইটার জেটগুলা খুবই পুরাতন। পাশের দেশ ভারত কিংবা মায়ানমারের সাথে দাঁড়াইতে গেলে আমরা আসলে একদমই টিকবো না। পাকিস্তানের কথা তো বাদই দিলাম, তবে বাংলাদেশ চেষ্টা করতেছে। বাংলাদেশ বিমান বাহিনী রিসেন্টলি 16টা চেংদু J10C মাল্টিরোল ফাইটার প্লেন কেনার প্ল্যান করতেছে, যেটা এই F7 সিরিজের ফাইটার প্লেনগুলোকে রিপ্লেস করতে পারে। এছাড়াও বাংলাদেশের ইন্টারেস্ট আছে পাকিস্তান থেকে JF-17 থান্ডার ফাইটার জেটগুলা কেনার, যেটা পাকিস্তান আর চীন একসাথে মিলে বানাইছে একটা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, যেটা দামে ভালো, এই কারণে গ্লোবাল অ্যাটেনশন পাইছে এবং অনেক কাজ করা যায়, ভার্সেটাইলিটি আছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ইতালির লিওনার্দো থেকে ইউরোফাইটার টাইফুন মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট MRCA এইটা কেনা যায় কিনা এই অপশনও এক্সপ্লোর করতেছে। যদি আপনার দেশে পর্যাপ্ত সংখ্যক ফাইটার প্লেন না থাকে, ইভেন কোনো ধরনের সংঘাত হইল না, তাও কি হবে জানেন? আপনার কাছে অনেকজন দক্ষ পাইলট আছে, ওরা অ্যাটলিস্ট বিমান কেমনে চালাইতে হয় এটা জানে, কিন্তু আপনার ফাইটার প্লেন নাই, তাইলে এই পাইলট গুলার ফ্লাইং এক্সপিরিয়েন্স হবে না, ওরা বেশিক্ষণ আকাশে বিমান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হবে না। ফলে উনাদেরকে যখন আপনি হঠাৎ করে বিমান চালাইতে দিবেন এরকম ফাইটার জেট, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আরো বেশি থাকবে। এই কারণেই ভালো ফাইটার জেট প্লেন কিনা বাংলাদেশের জন্য এখন এতটা জরুরি। দ্বিতীয় যে ব্যাপারটা যেটা নিয়ে খুব কথা হইতেছে, বিমানবন্দর আসলে এত ঘনবসতিপূর্ণ এলাকাতে থাকা উচিত কিনা? প্রশ্নটা আসলে উল্টা করা উচিত। বিমানবন্দরের আশেপাশে এত ঘনবসতিপূর্ণ এলাকা
এলাকা গড়ে তোলা উচিত কিনা ইতিহাসটা ব্যাখ্যা করি। পাকিস্তান আমলে যখন 60-এর দশকে এই এলাকাটাকে বিমান ওঠানামা করানোর জন্য ব্যবহার করা হইতো, বিশেষত সেইগুলা ছিল সামরিক বিমান, তখন এটার আশেপাশে এত মানুষজন, এত দালান কোঠা ছিলই না। 1966 সালে পাকিস্তান সরকার একটা প্রকল্প নেয়, এইখানে নতুন একটা বিমানবন্দর হবে, যেটার বর্তমান সাইট অর্থাৎ কুর্মিটোলার উত্তর দিকে। 1971 সালে বাংলাদেশের যখন মুক্তি সংগ্রাম শুরু হয়, অর্ধেক কাজ শেষ হয়েছিল, আর সংগ্রামের সময় বিমান ওঠানামার এই জায়গাটার বেশ ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি হয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এইটাকে একটা পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসেবে ব্যবহার করার পরিকল্পনা হয়। আর 1980 সালে অফিসিয়াল এটার কার্যক্রম শুরু হয়, যখন মূল রানওয়ে আর বর্তমান টার্মিনালের যে সেন্ট্রাল পোর্শন, কেন্দ্রীয় জায়গাটা আছে, এইটা আনুষ্ঠানিকভাবে খোলা হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর নামে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা করছিলেন। আর প্রকল্পটা পুরোপুরি সম্পূর্ণ হইতে আরো 3 বছর সময় লাগে, কারণ 1981 সালে জিয়াউর রহমান মারা যান। আর 1983 সালে সম্পূর্ণরূপে শেষ হওয়ার পরে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুস সাত্তার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামে এইটাকে আবারও উদ্বোধন করেন। বিমানবন্দরের আশেপাশের জায়গা নিয়ে কথা হইতেছে না, আমি ধরলাম পাইলট ওইখানে সোলো ফ্লাইট করতেছে, একা একা বিমান প্রশিক্ষণ, এটা মূল প্রশিক্ষণেরই একটা অংশ। প্লেনটা ক্র্যাশ করছে দুর্ভাগ্যজনকভাবে, সবই আমি মানলাম, কিন্তু এই ক্র্যাশটা যদি এক পাইলটের F7 BGI ফাইটার জেট বিমান না হয়ে 242 জন মানুষ বহন করা এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিমলাইনার বিমানের মতন একটা বাহন হইতো, যেটা রানওয়ে থেকে মাত্র 1.5 কিলোমিটার বা 0.93 মাইল দূরেই ক্র্যাশ করছে জাস্ট টেক অফ করার পরেই, তাইলে অবস্থাটা কি হইতো একবার চিন্তা করেন। আমি আপনাদেরকে একটু ম্যাপে দেখাই। প্রথমে চলেন আমরা গুগল ম্যাপেই যাই। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যদি আমরা সার্চ দেই, এইখানে আপনারা স্যাটেলাইট ভিউটা অন করে নেবেন। ম্যাপের মধ্যে আপনারা দেখবেন একটা হচ্ছে টেরেইন ভিউ আছে, আর একটা হচ্ছে স্যাটেলাইট ভিউ। এটা যদি অন করেন, আমি জাস্ট অবাক হয়ে যাই, আমার অনেক রাগ উঠে যখন আপনি দেখবেন এয়ারপোর্টের ঠিক আশেপাশে কি পরিমাণে এত ধূসর এরিয়া। ধূসর এরিয়া মানে হচ্ছে আপনি যদি জুম করেন এখানে, আপনি দেখবেন বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং আর বিল্ডিং, এত দালান কোঠা, এত মানুষ ঠিক এয়ারপোর্টের এরিয়ার আশেপাশে অবস্থান করতেছে। আমি যদি এখন রানওয়ে থেকে মনে করেন রাইট ক্লিক করে মিজার ডিস্টেন্স করা যায়, এইখান থেকে আমি দূরত্বটা চিন্তা করতে পারি। এই যে দেখেন, আমি দূরত্ব হচ্ছে যদি 2.5 মাইলের মতন রেডিয়াস করি, এইখানের ভিতরেই কিন্তু এই যে দেখেন মাইলস্টোন কলেজ, এই রেডিয়াসের ভিতরে আপনি যদি একটা বৃত্ত কল্পনা করেন, এই রেডিয়াসের ভিতরে এখানে মাইলস্টোন পার্মানেন্ট ক্যাম্পাসটা, এই ক্যাম্পাসটা আছে, দিয়াবাড়ি মেট্রো রেল আছে এখানে। তো দেখতেছেন এর আশেপাশে কি পরিমাণের বিল্ট আপ এরিয়া বলি আমরা ইংরেজিতে, এই বিল্ট আপ এরিয়া আসছে, এবং তার থেকে দূরে কিন্তু সবুজ এরিয়া আছে। এখানে মানুষ থাকতেছে না, এখানে বন, খালি জায়গা, সবুজ জায়গা আছে। কিন্তু এই এয়ারপোর্টের আশেপাশেই কি পরিমাণ ধূসর গ্রে এরিয়া বা বিল্ট আপ এরিয়া বলতেছি আমরা, এত পরিমাণ বিল্ডিং, দালান কোঠা, মানুষের থাকার জায়গা সবকিছু আছে এয়ারপোর্টের খুবই কাছাকাছি। এটা কিন্তু ল্যান্ড ইউজ পলিসির মধ্যে থাকা উচিত যে এয়ারপোর্টের আশেপাশে এত পরিমাণ জনবসতিপূর্ণ এলাকা করা যাবে না, যেই কথাটা কিন্তু এয়ার ইন্ডিয়া ক্র্যাশের পরে উঠছিল। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, এই জনবসতিপূর্ণ এত এরিয়া, এইটা কি সেই 1983 সালের পর থেকেই আছে নাকি আস্তে আস্তে ডেভেলপ করছে? এটা দেখার জন্য গুগল ম্যাপের যে আপনি চলে যাবেন হচ্ছে গুগল আর্থে। গুগল আর্থের মধ্যে যে যদি আমি সার্চ দেই ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আপনি হিস্টোরিক্যাল ইমেজারি দেখতে পারবেন। শো হিস্টোরিক্যাল ইমেজারি যদি আমি দেই, মনে করেন এইটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2025 সালের অবস্থা। এটা আমি চাইলে 2018 সালের অবস্থাকে এটা দেখতে পারি। দেখবেন যে আজকের তুলনায় আরো কম ছিল। আমরা আরো আগাইতে পারি, ধরেন 2017-তে এইরকম অবস্থা। আরো যদি অনেক আগে যাই, 2009-এ দেখেন, এটা ইন্টারেস্টিং একটা চিত্র। আশেপাশে এই জায়গাটাতে স্পেশালি হচ্ছে আপনার দিয়াবাড়ি লেকের এই এরিয়াটার এখানে, এই জায়গাটাতে কিন্তু এত বেশি জনবসতিপূর্ণ বিল্ডিং বা দালান কোঠা ছিল না, যেটা পরবর্তীতে হয়েছে। আপনি যদি আরো আগে যান, ধরেন 2002 সালে, দেখেন কি পরিমাণ ফাঁকা জায়গা ছিল আশেপাশে, যেটা পরবর্তীতে বিল্ডিং বানায় ভরাট করে ফেলা হয়েছে। 2001-এ যান, আপনি নিজেই দেখতে পারবেন। 1987-তে যান, দেখতে পারবেন কি পরিমাণ ফাঁকা জায়গা আশেপাশে ছিল একটা সময় এই এয়ারপোর্টের, এবং আস্তে আস্তে কিভাবে এটা ভরাট করা হয়েছে। আশা করি বুঝতে পারতেছেন, এই এয়ারপোর্ট এরিয়া আগে থেকেই এত জনবসতিপূর্ণ ছিল না। এয়ারপোর্ট এখানে আগে হয়েছে, তারপরে এটার আশেপাশে এত কিছু হয়েছে। এয়ারপোর্টের আশেপাশের জায়গাকে আমরা নিজেরাই কতটা ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ করে ফেলছি আমাদের নিজেদের দোষেই। সবাই এখন আমরা ফাইটার জেট নিয়ে কথা বলতেছি, কিন্তু একটা কমার্শিয়াল বিমান, বেসামরিক যাত্রী বোঝাইকারী বিমান, এত বড় বড় বোয়িং বিমানগুলো যদি কোনো সময় ক্র্যাশ করে, যেটা আহমেদাবাদে হয়েছে, তাইলে তো আমাদের অবস্থা আরো খারাপ হবে।
আজকের ভিডিওতে আমি মূলত দুইটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 1, বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার জেট প্লেনগুলো দেখেই আপনি যেহেতু বুঝে যাইতে পারেন এই বিমান বাহিনীর আসলে বর্তমান অবস্থাটা কি, এই বিমান বাহিনীকে শক্তিশালী করার অনেক বড় সুযোগ আমাদের সামনে আছে। আর নাম্বার 2, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের এরিয়াটা কি পরিমাণ জনবসতিপূর্ণ এটা যদি স্যাটেলাইট ভিউ থেকে আমি আপনাকে না দেখাই আপনি ভয়ঙ্কর অবস্থাটা বুঝতে পারবেন না। এইটা আপনাদের সামনে সাল ওয়াইজ সেই 1985 থেকে ধরে আমি স্যাটেলাইট ইমেজগুলো আপনাদের সামনে রাখলাম যাতে আপনারা ভয়াবহতাটা বুঝতে পারেন কত বেশি পরিমাণ জনবসতি এয়ারপোর্ট এরিয়ার আশেপাশে গড়ে উঠছে গত কয়েক বছরে, এবং এই এরিয়ার ল্যান্ডস্কেপ নতুনভাবে ডিজাইন করার চিন্তা ভাবনা আমাদের করা উচিত কিনা, অথবা একটা বিকল্প অপশন এই এয়ারপোর্টটাকে শিফট করে অন্য কোনো জায়গায় নেওয়া। কিন্তু তারপরেও ওই যেই লাউ সেই কদু কথা আছে না, এয়ারপোর্ট আপনি যেই জায়গাতেই নিবেন, বাঙালির স্বভাব যদি পরিবর্তন না হয়, যেই জায়গাতেই আপনি এয়ারপোর্ট নেন তার আশেপাশে এই অবস্থা হবে। হয় 10 বছরে হইতে পারে, 15 বছর, 20 বছর লাগুক, এই অবস্থা আবার তৈরি হবে যদি স্বভাব সেম থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। আর আমি রিসার্চ নিয়ে একটা লাইভ ওয়ার্কশপ করতেছি, ইনশাআল্লাহ এটা সামনের 2 অগাস্ট হবে। রেজিস্ট্রেশনের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্স কমেন্টের মধ্যে দিয়ে রাখবো। আপনারা যারা গবেষণা শিখতে আগ্রহী, স্পেশালি বৈজ্ঞানিক গবেষণা, সায়েন্টিফিক গবেষণা, রিসার্চ পেপার, জার্নাল আর্টিকেল পাবলিশ করবেন, কনফারেন্স পেপার পাবলিশ করবেন, তাদের জন্য এই ওয়ার্কশপটা খুব ভালো হবে।